হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প অশ্রুমালা, পর্ব 37। লেখিকা আরিশা নূর, ছদ্মনাম। বিকেল 4টা বাজে। রোদেলাকে বাসায় আনা হয়েছে। রুমটা গোছানো আছে, এমনকি রোদেলা রেখে যাওয়া টাওয়ালটাও চেয়ারের হাতলের উপর ঝুলানো আছে। শুধু তফাৎটা হলো সেটা আর ভেজা নেই, শুকিয়ে গেছে। রোদেলা পুরো রুম জুড়ে চোখ বুলানো। রোদেলার পাশেই আবেগ আর তার হাত ধরে দাঁড়িয়েছে। রোদেলার হাতের কনুইয়ের বিপরীত দিকে ব্যান্ডেজ করা। সে রুমের ভিতরে ঢুকে পড়ে। রুমটাকে দেখে বোঝার উপায় নেই এই রুমের মালিকের উপর কি ঝড়টাই না গেছে। রোদেলার মনে হচ্ছে সে ঝড় বস্তু হলে বুঝি ভালো হতো। কোনো অনুভূতি থাকতো না, কষ্ট হতো না, ব্যথা লাগতো না। আবেগ রোদেলাকে বিছানায় বসিয়ে দিল। রুমে ততক্ষণ ইভানাও চলে আসে সমুদ্রকে নিয়ে। আবেগ ইশারায় ইভানাকে রোদেলার পাশে বসতে বলে রুম থেকে বের হয়। ইভানা সমুদ্রকে কোলে নিয়ে রোদেলার গা ঘেঁষে বসে। রোদেলা তার খুবই প্রিয় একজন ব্যক্তি। ছোটবেলা থেকে রোদেলা আপু তার খুব প্রিয়। সবসময় রোদেলার আশেপাশে সে ঘুরঘুর করত। রোদেলা ইভানাকে খুব স্নেহ করে। আজ এমন একটা তুফান তাদের উপর দিয়ে বয়ে গেল যে কারোরই কিছু করার ছিল না। পরোক্ষভাবে ইভানা বারবার নিজেকে দোষারোপ করছে। কেন আগেই ভাবিকে তার সাথে হওয়া আক্রমণের ব্যাপারে কিছু জানালো না? যদি জানাতো তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। তারা আগেই সতর্ক হয়ে যেত। এত বড় একটা দুর্ঘটনার কথা তার উচিত হয়নি লুকানো। এই ঘটনাকে স্বাভাবিকভাবে নেওয়া মোটেও ঠিক হয়নি। ইস, ওই দিন রাতে বাসায় ফিরেই ভাইয়া ভাবিকে সব সত্যটা জানিয়ে দিলে আজকে ভাবি সুস্থ থাকতো। রোদেলা ইভানাকে উদ্দেশ্য করে বলে, মন খারাপ করিস না ইবু, আমি ঠিক আছি। ইভানা রোদেলার দিকে তাকালো। এই অবস্থাতেও ভাবি কেবল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলছে। সে যেন কষ্ট না পায় তাই ভাবি এভাবে বলছে। ইভানার বুকটা কষ্ট ভরে ওঠে। রোদেলা মাথা নিচু করে বলে, তোর ভাই এখনও আমাকে ঠাঁই দিচ্ছে, এটা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। ইভানা ভ্রু কুঁচকালো। রোদেলা ভেজা গলায় বলে, যদি আবেগ আমার সাথে আর সংসার করতে না চায় তাহলে আমি চলে যাব। কথা শুনে ইভানা রোদেলাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। রোদেলা শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আবেগ তার মায়ের রুমে প্রবেশ করলো। রুমের বাইরে দাঁড়িয়ে নক করে। এটা ভদ্রতা সূচক কাজ। রুমের গেট খোলায় তাই সব দেখা যাচ্ছে। বাবা ভিতরে নেই, মা একা আছেন। ভালোই হলো। এতদিন যাবৎ আবেগ খুবই সিদ্ধান্তহীনতায় ভুগত, একদম কঠোর ছিল না। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে তার মনে হচ্ছে আজকে যদি সে কঠিন না হয় তবে বাকি জীবন পস্তাতে হবে তাকে। একটা ইংরেজিতে প্রবাদ আছে, আই হ্যাভ টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। আবেগকেও এখন কেবলমাত্র রোদেলার জন্য কঠোর হতে হবে। আবেগের মা ভিতর থেকে বলে ওঠে, আয় বাবা। আবেগ ভিতরে ঢুকে মাথা নিচু করে বলে, আম্মা, আপনাকে কিছু বলার ছিল। যাবে দেখা শুনুন। কিছু ভড়কে যায়। আবেগ কোনো দিন এভাবে কথা বলে না। উনি বলে ওঠে, বল কি বলবি? আপনি একবারও রোদেলার সাথে ঠিকভাবে দেখা করেননি, কোথাও বলেননি। আপনি কি রোদেলার উপর কোনো কারণে রেগে আছেন? না তো। আমার তো মনে হয় আপনি রোদেলাকে দেখতে পারেন না। আপনি সব সময়ই রোদেলাকে কথা শোনাতেন। পছন্দ করেন না, এটা আমি জানি, কিন্তু কেন করেন না সেটাও জানা। আপনার কাছে একটাই অনুরোধ, আজকের পর থেকে আর কোনো দিন রোদেলাকে ওই বিষয় থেকে শুরু করে কোনো ছোট ধরনের বিষয় বা কারণে কথা শোনানো টন্ট করা বন্ধ করবেন। আপনার যদি রোদেলার সাথে ঘটা দুর্ঘটনার জন্য তার সাথে এক বাসার ছাদে থাকতে অস্বস্তি লাগে আমাকে বলতে পারেন, আমি ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নিবি তুই? চমকে উঠে জাবেদা খাতুন প্রশ্ন করলেন। অন্য কোথায় শিফট হব? মানেটা খুব সহজ। আপনার জন্য যদি আগামীতে রোদেলা কষ্ট পায় তাহলে সেই দিনটা আমার এই বাসায় শেষ দিন হবে। জাবেদা খাতুন হা হয়ে গেলেন।
আবেগ এসব কথা বলবে সে ভাবতে পারেনি কোনো দিন। আবেগ মাথা নিচু করেই বলে, কাউকে কোনো কারণে ছাড়া ঘৃণা করা খুবই জঘন্যতম কাজ, আর কাউকে ইচ্ছাকৃতভাবে আহত করা আমার কাছে পাপ মনে হয়। একটা মানুষকে বেত মারলেও সে অতটা কষ্ট পাবে না যতটা মুখে কটু কিছু বললে পাবে। জিহ্বা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর তলোয়ার, যা মানুষের মনকে কেটে কুটে। আম্মা, আপনি শুনেছেন আমার কথা? আপনার জিহ্বার তলোয়ারটা একটু বেশি ধারালো। রোদেলা এমনি আপনার আর আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। এখন আমাদের উচিত ওকে সুখে রাখার চেষ্টা করা। আজকে রোদেলার জায়গায় ইভানা থাকতে পারতো। রোদেলা চাইলেই কিন্তু রিশাদকে বলতে পারতো, ইভানার সাথে যা করার করো, আমি নিচে নামবো না। কি এটা রোদেলা বলতে পারতো না? পারতো বোধ হয় না আম্মা, অবশ্যই পারতো। রোদেলা নিজের বাসায় নিজের রুমে ছিল। রিশাদ সহজে ওর ক্ষতি করতে পারতো না, কিন্তু ইবুও বাইরে ছিল। মা, আজকে যদি আমাদের মধ্যে বন্ডিং ঠিক থাকতো তাহলে কিন্তু অন্য ঘটনাও ঘটতে পারবে। আপনি নাকি দেখেছিলেন রিশাদ ফোন করেছিল? এটা সত্য? সেই সময় যদি আপনি রোদেলাকে আজে বাজে কিছু না বলে তাকে সাহায্য করতেন বা অ্যাটলিস্ট ওর পাশে থাকতেন, তাহলে দুজন মিলে অন্য কোনো সমাধানে যেতে পারতেন। একটা কথা মনে রাখবেন, আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে ঠিক এভাবে বাইরের মানুষ এসে আমাদেরকে ভেঙে দেবে। আর যদি আমরা একজোট হয়ে থাকি তাহলে বাইরের কেউ তা আমাদের ভাঙতে পারবেই না, বরং কেউ ক্ষতি করতে চাইলে আমরাই তাদেরকে খুব সহজে মোকাবেলা করতে পারবো। কিন্তু আমি জানি আমাদের একজোট হওয়া সম্ভব না। আপনি 2 দিন পরই রোদেলাকে দুধ সরিতে বলবেন। আপনি বললে প্রতিবেশীরাও এসে বলবে। আর আমরা যদি শক্ত থাকি তাহলে সমাজও চুপ থাকবে। সমাজ হচ্ছে সুযোগ সন্ধানী, সুযোগ পেলেই লাফাবে। আমি চাই না সমাজকে সেই সুযোগ দিতে। আপনাকে আবারও বলছি, আপনার কি সমস্যা হবে রোদেলা যদি এই বাসায় থাকে? জাবেদা খাতুন চুপ রইলেন। আবেগ বলে ওঠে, আপনি সময় নিয়ে ভাবুন, আমি রাতে আবারও আসবো উত্তর জানতে। আম্মা, শেষবারের মতো একটা কথা বলতে চাই। আমার সমস্ত সুখ রোদেলাতেই। যাই তাহলে। আবেগ রুম ছেড়ে বের হলো। রোদেলা চুপচাপ বসে আছে। পাশেই সমুদ্র শুয়ে আছে। হাত পা নাড়াচ্ছে সমুদ্র, আর মুখ দিয়ে আওড়াচ্ছে, আওয়াজ করছে। রোদেলা এক ধ্যানে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। আবেগ রুমে ঢুকলো এবং রোদেলার দিকে তাকিয়ে মুচকে হাসলো। রোদেলা বিনিময়ে হাসলো না। তখনই সমুদ্র কেঁদে ওঠে। রোদেলা সমুদ্রকে কোলে নিল। আবেগ রোদেলার কাছে গিয়ে বসে পড়ল এবং বলল, দাও আমি ঘুম পাড়িয়ে দিই। রোদেলা আবেগের দিকে না তাকিয়ে বলে, আমি রিশাদের বিরুদ্ধে কেস ফাইল করতে চাই। আবেগ রোদেলাকে শক্ত করে ধরে বলে, মেঘ ব্যবস্থা নিচ্ছে, তুমি কোনো চিন্তা করবে না প্লিজ, সব ভুলে যাও। রোদেলা করুণ গলায় বলে, এত সহজ সব ভোলা? সহজ না, কিন্তু অসম্ভব তো না। প্লিজ সব ভুলে যাও, আমরা নতুন করে সব শুরু করব। তুমি, আমি, সমুদ্র, আমরা 3 জন মিলে তোমার মনের সেই ছোট্ট পাখির বাসার সমান বাসাটাই থাকবো। সেদিন তুমি আমার নামে মালিকানা দিতে চেয়েছিলে, কিন্তু আমি অধম নিতে পারিনি। আজকে সৌভাগ্যক্রমে আবারও সুযোগ পেলাম। এবার আর হাতছানি করতে চাই না। এবার আমি নিজ থেকে তোমার মনের বাড়িটা কিনতে চাইছি। করে দিবে তোমার মনের নীড়টা আমার আর সমুদ্রের নামে? রোদেলা আবেগের দিকে তাকালো। চোখ আজকে কেবল তার না, আবেগেরও ভেজা। কি হলো, কিছু তো বলো। মামা মামি, ইবু কি দোষ করলে? রোদেলা বলল। এত কষ্টের মধ্যেও আবেগের হাসি পেয়ে গেল। সে খুশি মনে বলে ওঠে, ওরাও থাকবে। রোদেলা মৃদু হাসল। এই হাসিতে বেদনার পরিমাণ বেশি। আবেগ প্রথমবারের মতো রোদেলার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। যদিও এর আগেও একবার দিয়েছিল, কিন্তু তখন রোদেলা ঘুমাচ্ছিল। আবেগের প্রসিদ্ধ ভালোবাসার ছোঁয়ায় রোদেলা সদ্য সাগর থেকে খুঁজে পাওয়া মুক্তার মতো পবিত্র হয়ে গেল। রোদেলার চোখ বুজে ফেলে। খুব শান্তি লাগছে তার। সে ভয়ঙ্কর রাতে সে আল্লাহর কাছে মরণ চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে মৃত্যু দান করেননি। বিদায় মনক্ষত হয়েছিল রোদেলা,
কিন্তু আজকে সে উপলব্ধি করছে হয়তো এই দিনটা দেখানোর জন্যই আল্লাহ তাকে এখনও জীবিত রেখেছে। নেহা পুরো রুম জুড়ে পায়চারি করছে, খুব টেনশন সে। 7 দিন ধরে সে গৃহবন্দী, বাবা বাসা থেকে বের হতে দেয় না। ফোনও নিয়ে গেছে, বাসার সব টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন নেহার বাবা। সে কারোর সাথে যোগাযোগ করতে পারেনি বিগত 7 দিন ধরে। কোনো ফ্রেন্ড তো দূরে থাক, কাজিনদের সাথেও পারছে না যোগাযোগ করতে। 7 দিন পর তার আর পাঁচুদের সাথে বিয়ে পারিবারিকভাবে। নেহা কিছুতেই বিয়েতে রাজি না। পাঁচুর্য জোর করে তাকে বিয়ে করছে, এতে আবার তার বাবা সায় দিচ্ছে। নেহার চোখ ভরে উঠল। সে চায় না প্রাচুর্যকে তার জীবনে, একদমই পছন্দ।